জোটের আদৌ আদৌ আর এই ভাঙা কোমর নিয়ে উঠে দাঁড়াবে বলে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর জেডি আর কংগ্রেসকে সঙ্গে রাখবে বলে আমার তো মনে হচ্ছে না। লালুর আমলে মেয়েরা ঘর থেকে বেরোতে পারতো না, 4টের সময় ঘরে ঢুকে যেত। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, বিহারে বিধানসভা নির্বাচনে দেখা গেল একেবারে মুখ থুবড়ে পড়লো মহাজোট, কি বলবেন? না না, মুখ থুবড়ে পড়েনি, একেবারে ভেঙে গুড়িয়ে গেছে, তছনছ হয়ে গেছে। ওই ছোটবেলায় বাবা যখন লজেন্স এনে দিত, ভাই বোনেরা মারপিট করতাম, আমার দিদি মারপিটে পারতো না, বলতে নে নে সব নিয়ে নে। এই ব্যাপারটা তাই ঘটেছে মনে হচ্ছে, মানে সব নিয়ে নিয়েছে আর কি। তো ব্যাপারটা যা দাঁড়িয়েছে, ওই জোটের আদৌ আর এই ভাঙা কোমর নিয়ে উঠে দাঁড়াবে বলে আমার যথেষ্ট সন্দেহ আছে। কংগ্রেস আর আরজেডির মধ্যে গোলমাল লাগলো বলে আরজেডি আর কংগ্রেসকে সঙ্গে রাখবে বলে আমার তো মনে হচ্ছে না। কারণ কংগ্রেস নিজে শুধু ডোবেনি, আরজিকে যথেষ্ট দুজনকে ডুবিয়েছে, কারণ ডোবাটা ওদের অবধারিত ছিল। সব মিলিয়ে বিহার একটা নতুন দিশা দেখিয়ে দিল যে ওই অ্যান্টি ইনকামবেন্সি যেটা অদ্ভুত কনসেপ্ট, সেটাকে ভেঙে দিয়ে কিভাবে উন্নয়ন বা ব্যবস্থার যে খারাপ দিকগুলো বদলের চেষ্টাকে মানুষ গ্রহণ করতে পারে, সেটা কিন্তু বিহার ইলেকশন তার প্রমাণ। বিশেষত গত নির্বাচনের সঙ্গে যদি এর তুলনামূলক আলোচনা করি, পরিষ্কার বোঝা যাবে। গত নির্বাচনে জনতা দল ইউনাইটেড 115টা আসনে দাঁড়িয়েছিল, 43টা জিতেছিল। বিজেপি 110টা আসনে দাঁড়িয়েছিল, 74টা জিতেছিল। এবারে বিজেপি এবং জনতা দল ইউনাইটেড উভয়ই 101টা করে আসনে দাঁড়িয়েছে। বিজেপি জিতেছে 89টা, জনতা দল ইউনাইটেড জিতেছে 85টা। স্ট্রাইক রেটটা দেখো ভালো করে, একসঙ্গে লড়লে কি কেমন হয়। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে গতবারে ভিআইপি বলে একটা দল, বিকাশশীল ইনসাফ পার্টি না ইনসান পার্টি বলে, তারা এবারে ইয়েতে ঢুকলো, লালু মানে তেজস্বী কংগ্রেস এবং কংগ্রেসের জোটে একদম শূন্য হয়ে গেছে, কিচ্ছু নেই। গতবারে কিন্তু 4টে আসন পেয়েছিল। হিন্দুস্তান আওয়াম মোর্চা গতবারে 4টে পেয়েছিল, এবার কিন্তু 4টে পেয়েছে, তারা এদের সঙ্গেই রয়েছে। রাষ্ট্রীয় লোক মোর্চা বলে, মূলত উপেন্দ্র কুশওয়াহা বলে একজনের দল, তারাও কিন্তু আসন পেয়েছে, সম্ভবত 3টে আসন পেয়েছে। ফলে এনডিএ যেভাবে লড়াই করেছে এক হয়ে, সেটা কিন্তু জিতেছে। অন্যদিকে পতনটা তুমি দেখো, গতবারে রাষ্ট্রীয় জনতা দল 144টা আসনে দাঁড়িয়ে পেয়েছিল 75টা আসন। সিঙ্গল লার্জেস্ট পার্টি কিন্তু ওরা হয়েছিল, বিজেপি 74, ওরা 75 পেয়েছিল। এবারে কত হয়েছে সে জায়গায়? 25 না 26টা, 25টা আসন পেয়েছে। কান ঘেঁষে বেরিয়ে গেছে। আর একটা আসন কমে গেলে ওরা প্রধান বিরোধী দলটাও হতে পারতো না, বিরোধী দলের মর্যাদাটাও পেত না। আর সবচেয়ে জটিল অবস্থা কিন্তু কংগ্রেসের। কংগ্রেস গতবারে 70টা আসনে লড়াই করে 19টা জিতেছিল, এবার 6টা আসন জিতেছে, একবারে ধসে গেছে। সবচেয়ে করুণ অবস্থা বামপন্থীরা বলতো না বিহার বামপন্থীদের ঘাঁটি, সেখানে ভারতীয় কমিউনিস্ট পার্টি গতবারে 6টা আসনে জিতে 2টো পেয়েছিল, 0। ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 4টে আসনে দাঁড়িয়ে 2টো পেয়েছিল, এবার 1টা। আর আরেকটা হচ্ছে যে লিবারেশন, ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী লিবারেশন, যেটা 19টা আসনে দাঁড়িয়ে গতবারে 12টা পেয়েছিল, এবার 2টো আসন পেয়েছে। সবচেয়ে জটিল অবস্থা বামপন্থীদের। অর্থাৎ বিহার কিন্তু পরিষ্কার বুঝে গেল যে এরা এই দলগুলো, সে লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল হোক বা কংগ্রেস হোক বা বামপন্থীরা হোক, ওরা যেভাবে বিহারকে দেখতে চায়, বিহারের জনগণ ওটা দেখতে চাইছে না। ওরা একটা সামাজিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে বিহারকে দেখতে চাইছিল। লালু যে কাণ্ডটি করেছিল 1990 থেকে 2005 পর্যন্ত, গোটা বিহারে যুদ্ধ বেঁধে গিয়েছিল, বিভিন্ন কাস্টের মধ্যে খুনে রক্তারক্তি ভয়াবহ অবস্থা হয়েছিল। বিহারে আগেও খুন হয়েছিল, হয়নি তা নয়। ওখানে কাস্টওয়ারটা বিহারে তার আগেও 77-এ হয়েছিল, 79 সালে হয়েছিল, এগুলো হয়নি তা নয়। কিন্তু লালুর আমলে ওটাই যেন নিয়ম হয়ে গিয়েছিল। উদাহরণ দিই, লালুর তো যেহেতু একটা জায়গা থেকে এসেছিল, মন্ডল কমিশন, নিজেদের দাবি করতো পিছড়ে বর্গ, তার তো একটা দায়িত্ব ছিল যে গোটা বিহারে সে একটা সমতা বজায় রাখবে এবং যাতে কাস্টওয়ার না বাঁধে। তারা কি করেছিল, এই বামপন্থী বিশেষত নকশালপন্থীদের সঙ্গে মিলে একের পর এক গণহত্যা, গণহত্যা, লক্ষ্মণপুর বাথে গণহত্যা, মানে কোথাও মরে যাচ্ছে 45টা লোক, কোথাও 60টা লোক, ভয়াবহ পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। এবং এবারেও মানে গাছে না উঠতে এক কাঁদি বলে না, এবারে ক্ষমতায় আসেনি, আরজেডি লড়ছে। ওই আরজেডির কিছু সমর্থক, তারা তুমি চাইলে নেটে ওটা পেয়ে যাবে,
দিয়ে বিভিন্ন সব রিল ছাড়ছিল বা ভিডিও ছাড়ছিল, হুমকি শুরু করে দিয়েছিল, হাম আয়েঙ্গে ঘরকে উঠা লেঙ্গে, ঘর সে উঠা লেঙ্গে। লালুর আমলে মেয়েরা ঘর থেকে বেরোতে পারতো না, 4টের সময় ঘরে ঢুকে যেত। এবার একটা ভিডিও দেখেছিলাম, এক মুসলিম মেয়ে, সে বলছে আমি অন্তত 4টের পরে বেরোতে চাই, আমি অন্তত টিউশনি পড়তে যেতে চাই, ওরা এলে তো টিউশনেরও পড়তে যেতে পারবো না। লালুর আমলে তাই হতো, মেয়েদের তুলে নিয়ে চলে যেত। শিল্পী জৈন হত্যাকাণ্ডের কথা সকলের মনে আছে। ফলে এরা ক্ষমতায় পায়নি, তার মধ্যে হুমকি শুরু করে দিয়েছিল। মানুষ আবার আতঙ্কিত হলো, আবার লালুর জঙ্গল রাজনা ফিরে আসে। ফলে এদের পরাজয় নিশ্চিত ছিল। শুধুমাত্র আমার ধারণা ছিল 140 থেকে 45-50 বড় জোর পাবে। ও সব এই বলে না, ভগবান জিসকো দেতা হয় ছপ্পর ফাড়কে দেতা হয়, একদম 202-এ তুলে দিল। এটা আমার কাছেও এটা সত্যি আনন্দের তো বিষয় বটেই, এটা সত্যি চিন্তা করার মতো বিষয়, বিশ্লেষণ করার মতো বিষয়। বিহারে ধরাশায়ীর পর আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোটকে নিয়ে প্রশ্ন উঠে গেছে এবং কংগ্রেসের নেতৃত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তুলল তৃণমূল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ইন্ডিয়া জোটের মুখ যদি না বদলানো হয় তাহলে ইন্ডিয়া জোট রাখার কোনো লাভই নেই ভারতবর্ষে। পরে নির্বাচনে নিজেরা যখন হারবে তখন কার দিকে আঙুল তুলবে? ওদেরও তো অবস্থা ভালো না। আমি আবার বলে দিচ্ছি, বিহারে প্রথম হচ্ছে ওখানে ভোটার লিস্টটা ঠিকঠাক তৈরি হয়েছিল, বিহারের মানুষজন কোঅপারেট করেছিল, ফলে এসআইআর বিহারে সফল হয়েছিল। যত সব মানে যারা বিভিন্ন জায়গায় বাড়ি ফাড়ি করেছে, একাধিক জায়গায় নাম তুলে রেখেছে মৃত ভোটার, সব নাম বাদ দিয়ে দিয়েছিল। শাসক দল হিসেবে এনডিএ, শাসক জোট হিসেবে তারা বাধা দেয়নি, বরং সহযোগিতা করেছে। বাধা কারা দিয়েছিল? প্রথম বাধা দিয়েছিল তো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। ওদের সাংসদ মহুয়া মৈত্র সোজা সুপ্রিম কোর্টে দৌড়েছিলেন এটাকে আটকাতে। কেন? আরে এসআইআর তো তখন বাংলায় হয়নি, তখন তো বিহারে হচ্ছে। হ্যাঁ, সেটা পরে। তারপরে কংগ্রেস বা অন্যান্য সমর্থক কিছু আইনজীবী এবং তথাকথিত কিছু ফ্রিল্যান্সার সমাজকর্মী, তাদের মধ্যে একজন হচ্ছেন যোগেন্দ্র যাদব, সোজা চলে গেলেন সুপ্রিম কোর্টে, এসআইআর করতে দেবো না। কেন এসআইআর হবে? আটকান। সুপ্রিম কোর্ট পরিষ্কার কতগুলো কথা বলে দিয়েছিল। এসআইআর নির্বাচন কমিশনের অধিকারের মধ্যে পড়ে, সেই অধিকারে আমরা হস্তক্ষেপ করতে পারি না, করব না। নির্বাচন কমিশন নিজেও একটা সাংবিধানিক সংস্থা। দ্বিতীয়, যোগেন্দ্র যাদবকে বলেছিল যে আপনারা বলছেন লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, 15 লক্ষ মানুষের নাম নাকি বাদ গেছে, আপনার 15টা লোককে নিয়ে আসুন এখানে, 15টা লোককে সুপ্রিম কোর্টে নিয়ে আসুন, আমরা ওদের আর্জি শুনবো। একটা লোককে আনতে পারিনি, অর্থাৎ ঠিকঠাক ওখানে কিন্তু এসআইআরটা হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, নীতিশ কুমার, তার জনতা দল ইউনাইটেড এবং ভারতীয় জনতা পার্টি মিলে বিহারটাকে বদলে দিয়েছে। যে বিহারে মেয়েরা 4টের পরে বাড়ি থেকে বেরোতে পারতো না, যে বিহারে এক্সটর্শন, যাকে বাংলায় বলে তোলাবাজি, সে তোলাবাজিটা একটা শিল্পে পরিণত হয়েছিল, যে বিহারে মানে খুনোখুনিটা শিল্পে পরিণত হয়েছিল, মানে একটা সাধারণ রুটিনে পরিণত হয়েছিল, সেই বিহারকে একটা জায়গায় তিনি নিয়ে এসেছেন। আমি কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেলে দেখছিলাম এক্সটর্শন কোন লেভেলে যেতে পারে। বেগুসরাই না কোথায় যেন একটা গ্যাং, হঠাৎ একদিন সকালে ওদের মনে হলো যে ওরা ইয়ে করবে না, ওরা মানে কি বলে, ভাল লাগছে না, একটা ফিস্ট করতে চায়, টাকা নেই, কি করবে, এক ডাক্তারের ছেলেকে তুলে নিয়ে চলে গেলো, বলে ফিস্টে টাকা দিয়ে নইলে ছাড়বো না। বেচারি ডাক্তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে গেল। দিস ওয়াজ বিহার ডিউরিং লালুজ রেজিম। সেই বিহারকে নীতিশ কুমার কিন্তু কড়া হাতে আইনের অনুশাসন কিন্তু সেখানে প্রয়োগ করেছিলেন এবং শেষ পর্যন্ত বিহার হয়ে উঠেছিল কি বলবো বিহারিদের কাছে একটা গর্বের জায়গা। কারণ একটা সময় বিহারি গালি ছিল, নীতিশ কুমার কিন্তু বিহারিদের সেইখান থেকে বার করেছেন, মানুষ কিন্তু ভোলেনি ওটা। ফলে নীতিশ কুমার এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে লড়াই, নীতিশ এবং নরেন্দ্র মোদীর যে জোট, সেটা সফল হয়েছে। পশ্চিমবাংলায় পরিষ্কার বলি, বিহারে যা ঘটেছে এখানে তার জেরক্স কপি ঘটছে। এখানে আইনশৃঙ্খলা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বিহারে লালুর আমলে একবার শিক্ষকরা ধর্মঘট করেছিল, নীতিশ কুমার লালু কি বলেছিল, উস্কো খানা বন্ধ করে দাও, মানে মাইনে বন্ধ করে দাও। এখানেও যারা সরকারি কর্মচারীদের সম্পর্কে এদের অ্যাটিটিউড দেখো, দিদা যা পাচ্ছ পাচ্ছ আর দেবো না, দেখেছ অবস্থা একই। ওখানেও কোনো নিয়ম মানত না, এখানেও কোনো নিয়ম মানে না। ওখানে পুলিশদের পরিষ্কার ডেকে নানাভাবে কথা বলতো, আইয়ে আইয়ে মুনিমজি, আইয়ে আইয়ে অমুকজি তুসুকজি বলতো পুলিশকে। পিকদান ফেলছে, পিকদানে পানের থুতু ফেলছে, দিয়ে একদম সরকারি অফিসে বলছে উধার রাখ দো। এই ছিল বিহারে ওই লালুর অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ব্যুরোক্রেসি। এখানেও ব্যুরোক্র্যাটদের তুমি আয় আসো, পুলিশকে বলা হয়তো আপনাকে চাপকানো উচিত, সেম অ্যাটিটিউড। এরা গণতন্ত্র মানে না, গণতন্ত্রের নিয়ম মানে না।
এরা কিন্তু পরিষ্কার জমিদারি ব্যবস্থা চালাচ্ছে। বিহারের লালু চালাতো, এখানে কিন্তু বর্তমান সরকারের এই নেতৃত্ব চালাচ্ছে পশ্চিমবাংলায়। একই অ্যাটিচিউড, একদম একই। ফলে পশ্চিমবাংলাও প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে এবং পশ্চিমবাংলার পক্ষে আমার মনে হয় না যে এই সরকার আর টিকে থাকতে পারবে। 2026-এ এদের যাওয়া সময়ের অপেক্ষা। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী একটা বলেই দিয়েছেন যে গঙ্গা মা তো বিহারকে ছেড়ে বাংলাতেই ঢুকেছেন এবং বাংলা হয়েই তিনি সাগরে গিয়ে মিশেছেন। তো এই যে জঙ্গলরাজ পশ্চিমবাংলায় চলছে, এটাকে উপড়ে ফেলা আমাদের দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, নিশ্চয়ই জঙ্গলরাজকে আমরা উপড়ে ফেলতে পারবো। আপনাকে সফল ভোট কুশলী প্রশান্ত কিশোর, কিন্তু বিহারের ভোটে যেভাবে ওনার দল একেবারে মুখ থুবড়ে পড়লো, কি বলবেন? দেখো, ভোট কুশলী হিসেবে উনি ঠিক আছে, কিন্তু ভদ্রলোক না নিজেকে বড় হাস্যাস্পদ করে তুলেছে। এটা খুব ট্র্যাজিক ব্যাপার। ওই যে একটা ওয়ান আপম্যানশিপ থাকে, আমি দুনিয়ায় যা জানি সেটাই ফাইনাল, এটাই ওকে শেষ করে দিয়েছে। এখন ভোট কুশলী হিসেবে ও কৌশল করে দিতেই পারে। 2019 সালে লোকসভা নির্বাচনের পর এই পশ্চিমবঙ্গের শাসক দলের হয়ে অনেক প্ল্যানিং করে দিয়েছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু যে সংগঠনটাকে ও রেখে গেছে, পরে ওই সংগঠনটা নাকি ছেড়ে দিয়েছে, সত্যি ছেড়ে দিয়েছে কিনা বলতে পারবো না, তারা পশ্চিমবাংলার সমাজে হেন খারাপ কাজ নেই যেটা করে না। ওরা এমন সব অন্যায় পরামর্শ দেয় যেগুলো পশ্চিমবাংলার রাজনীতিকে কিন্তু ক্ষতি করছে। আগামী দিনে তাদের মূল্য দিতে হবে, আগামী দিনে ওদের এর জন্য জবাবদিহি করতে হবে। যদি কোনো অন্যায় করে থাকে নিশ্চয়ই জবাবদিহি করতে হবে আইনের চোখে। সেটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, ও মনে করে ও দুনিয়া সব বোঝে। এবারে বলেছিল যদি নীতিশ কুমার 25 পেরোয় আমি রাজনীতি ছেড়ে দেবো, আর কথা বলছে না, কাল থেকে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ও নিজের নির্বাচন লড়েনি কেন? নিজের নির্বাচনে লড়েনি, কিন্তু ও বলতো এই সম্রাট চৌধুরী কতদূর পড়াশোনা ইত্যাদি। তাকে যখন দেখা হলো তোমার ডিগ্রি দেখো, পালিয়ে গেল, নিজের ডিগ্রি দেখায় না। ওকে যখন বলা হলো তোমার টাকার সোর্স থেকে পেয়েছো, তুমি বলো এত টাকা খরচ করছো, তুমি বিহারের গ্রামে গ্রামে ঘুরছো, তার জন্য তো টাকা খরচ আছে, এগুলো পেলে কোত্থেকে? উত্তর দেয় না। আর সবচেয়ে বড় কথা, ও শেষের দিকে একবার একটা ওর ইন্টারভিউ দেখেছিলাম, বলেছিল আমি যদি 130টাও আমার দল পাই আমি বলবো পরাজিত হয়েছি, কারণ আমরা যে লড়াই করেছি এবং আমরা যে মতামত দিচ্ছি আমাদের 150-র উপরে যাওয়া উচিত। 130টা পেলেও আমি বলবো আমি হেরে গেছি। কথা পেল? কিছু তো পাইনি। ভোট পেয়েছে কালকে যা দেখলাম, ওই প্রতিটি ওর প্রার্থীর হিসেব করে 3.34%। এই তো হাল। পশ্চিমবাংলায় একটা নামকরা কাগজ তারা লিখেছিল ওনাকে দেখে নাকি ব্যাপক ক্রেজ, লোকে ব্যাপক দৌড়চ্ছে। কোথায়? ভোট তো 3%, 3.34। ফলে আলটিমেটলি এই প্রশান্ত কিশোরের মতো লোকগুলো ব্যর্থ হতে বাধ্য। তার কারণ কাউকে পরামর্শ দেওয়া এক আর মাঠে নেমে কাজ করাটা আরেক। ওই প্রমথনাথ বিশির চোখে আঙুল দাদার একটা গল্প আছে। চোখে আঙুল দাদা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তোমার এই ভুল, এই করছে, জানো না, তুমি কিচ্ছু পারো না, ইত্যাদি ইত্যাদি, আমার কাছ থেকে শিখে নাও ইত্যাদি। তো একদিন জমের বাড়ি গেছে, জম তাকে বলেছে এই তুই তো বেটা সবাইকে তো জ্ঞান দিস, নিজে একটা কিছু করতো। সব করবো না, একটা মানুষ বানাতো, একটা মানুষ বানালো। বলো আচ্ছা, সে মানুষটা তার বললো মানুষ বানিয়েছে, তার হাঁটু দাওনি, তার হাতের কনুই বানাওনি, তুমি এত বড় একটা পণ্ডিত, লোককে খালি দোষ দাও। আসলে এই যে বললাম, নিজে মাটিতে নেমে কাজ করলেই বোঝা যায় কত কষ্ট। আমি নিজে যখন শিক্ষকতা করতাম, অধ্যাপনা করতাম, আমাদের মনে আছে আমরা সেমিনার করতাম ইত্যাদি ইত্যাদি, রাজনীতি অনেক জ্ঞান তখন দিতাম। নিজে যখন রাজনীতি করতে এসে দেখলাম কাজটা কত কঠিন। মাটি খুব কঠিন ঠাঁই, আগে মাটির সঙ্গে মিশতে হবে। তো উনি অনেক নতুন পরিকল্পনার কথা এনেছিলেন প্রশান্ত কিশোর, কিন্তু সব শেষ হয়ে গেল। কারণ একটাই কারণ, তিনি বাস্তব রাজনীতিটা বোঝেন না। এবং দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, উনি মনে করেন উনি দুনিয়ায় যা জানেন সেটাই শ্রেষ্ঠ। এইটা মনে করতে হবে না, সবার কাছ থেকে শিখতে হবে। ফলে প্রশান্ত কিশোর অঙ্কুরেই বিনষ্ট হলো, কিচ্ছু করার নেই। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.